প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। দেশের নেতা আছে, জোরে বলো, আরো জোরে সবাই বলো, ক্রিকেট খেলা সবাই জোরে জোরে সরে। আমরা একটু সবাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আমাদের মাননীয় প্রধান অতিথিকে, তার আরো 2টি প্রোগ্রাম রয়েছে, তিনি আমাদের মাঝে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খিলক্ষেত থানা বিএনপি কর্তৃক আয়োজিত এই কর্মশালার সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ক্যামেরার পিছে যে আছেন দয়া করে আমাকে সামনে যারা বসে আছে তাদেরকে দেখান, মঞ্চ না, আমি সামনে যারা বসে আছে তাদের দেখতে চাই। রাইট, এইভাবে রাখুন ক্যামেরাটা দয়া করে। নেতৃবৃন্দ, জি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মশালায় উপস্থিত হবার জন্য। আমাকে গতকাল রাত্রে আমিনুল জানিয়েছে যে আজকে আপনাদের এখানে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। খুব কম সময়, আমার আজকে এই মুহূর্তে বরিশাল এবং রংপুর বিভাগে যাওয়ার কথা, সেখানে নির্ধারিত হয়ে আছে আগে থেকে। এখন আজকের এই যে কর্মশালা, এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন বিএনপি সদস্য হিসেবে এই কর্মশালায় অংশগ্রহণ করছেন, একটি বিষয় কিন্তু আমাদেরকে আজকে এখানে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এর আগে আপনারা কর্মী সভা করেছেন বা অন্যান্য বিভিন্ন ধরনের সভা আপনারা করেছেন, সেটি থেকে কিন্তু আজকের এই কর্মশালাটি বলেন বা এই সভাটি বলেন বা এই আয়োজনটি বলেন, এটি কিন্তু একটি ভিন্ন ধরনের আয়োজন। কেন ভিন্ন ধরনের? এর আগে পলাতক স্বৈরাচার দেশে কি কি অনাচার, অবিচার, অত্যাচার, দুর্নীতি করেছে আমরা চেষ্টা করেছি এরকম সভার মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য। আমরা সেই সময় কর্মীদেরকে নিয়ে সভা করেছি, আমাদের দলের সদস্যদেরকে নিয়ে সভা করেছি, যে সেই সময় স্বৈরাচার যে ছিল, যে পালিয়ে গেছে, তার বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা বিভিন্ন পর্যায়ে জনগণের সামনে তুলে ধরেছেন বিষয়গুলো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সভাটি ভিন্ন রকম, এটি কর্মসভা এবং আপনাদের ওখানে দেওয়া আছে, এর মধ্যে আপনারা বেশ কয়েকটি দফা দেখেছেন। কিসের দফা? 31 দফা। যে 31 দফা আমরা দলের পক্ষ থেকে দেশের মানুষের জন্য, দেশের মানুষের কাছে, দেশের সামনে আমরা উপস্থাপন করেছি। এই যে 31 দফা, এটি আমরা 2 বছর আগেই করেছি উপস্থাপন দেশের মানুষের সামনে, যখন আমরা জানতাম যে এই স্বৈরাচারের পতন অবশ্যই হবে। হয়তো একদম নির্দিষ্ট কোনো সময় আমরা জানতাম না, বাট আমাদের ধারণা ছিল দ্রুতই স্বৈরাচারের পতন হবে এবং স্বৈরাচারের পতনের পরে দেশের মানুষের সমর্থন নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি কিভাবে দেশ গঠন করতে চায়, পুনর্গঠন করতে চায় দেশকে, তার কতগুলো কথা আমরা তুলে ধরেছি। সাবজেক্ট ওয়াইজ আমরা কথা তুলে ধরেছি। পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলনে ভূমিকা রেখেছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তাদেরও কতগুলো মতামত আমাদের কাছে এসে পৌঁছায়, তারাও তাদের কতগুলো মতামত দেন। তার পরবর্তীতে আমরা 27 দফাকে, প্রথমে দলের পক্ষ থেকে যেটি ছিল এটি ছিল 27 দফা, পরবর্তীতে আমরা এটিকে 31 দফায় রূপান্তর করি বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে। আজকে আপনাদের সামনে যেটি উপস্থাপিত হয়েছে, যেটি উপস্থাপিত হচ্ছে, এটি 31 দফা নামে উপস্থাপিত। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফার মধ্যে শিক্ষার কথা বলা আছে, 31 দফার মধ্যে শিল্পের কথা বলা আছে, 31 দফার মধ্যে কৃষকের কথা বলা আছে, শ্রমিকের কথা বলা আছে, ছাত্রছাত্রীর কথা বলা আছে, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলা আছে, দেশের বিচার বিভাগের কথা বলা আছে, দেশের অর্থনীতি নিয়ে বলা আছে। এই কথাগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরা হচ্ছে। কিছুদিন আগে আমরা কিছু মানুষকে ট্রেনিং দিয়েছি এবং আজকে স্টেজে সেরকম কিছু সংখ্যক মানুষ বসে আছে যারা আপনাদের সামনে এই বক্তব্যগুলো তুলে ধরছে। এখন সহকর্মীবৃন্দ,
আপনাদেরকে এই 31 দফা যদি আজকে যেখানে আপনারা বসে আলোচনা করছেন, শুধু যদি আপনারা শুনে যান, দেখে যান, জেনে যান বা বুঝে যান, তাহলে হবে না। 31 দফাটা কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের জন্য নয়, 31 দফাটা শুধু রাজনৈতিক নেতাকর্মীদের জন্য নয়। 31 দফাটির লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের জন্য কতগুলো আমরা কাজ করব এবং দেশের মানুষের সামনে এগুলো উপস্থাপন করা। সময় পরিবর্তিত হয়েছে, মানুষের মন মানসিকতা পরিবর্তিত হয়েছে। কাজেই মানুষের জন্য একজন রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দল দেশের জন্য কি কি করতে চায়, মানুষের জন্য কি কি করতে চায়, এগুলো মানুষ অ্যাডভান্স আগে জানতে চায় এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করছি। এই যে আমি একটু আগে বললাম যে আজকে শুধু আপনারা জেনে গেলে, বুঝে গেলে, নিয়ে গেলে সাথে হবে না। এই যে অনুষ্ঠান স্থল, এর মধ্যে এই কথাগুলো সীমাবদ্ধ রাখলে চলবে না। এই কথাগুলো আজকে ঢাকা মহানগরী উত্তরের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লার, প্রতিটি বাড়িতে ছড়িয়ে দিতে হবে কথাগুলো। হতে পারে 31 দফার অনেকগুলো পয়েন্টের সাথে বা কোনো কোনো পয়েন্টের সাথে কোনো কোনো ব্যক্তি বা মানুষ দ্বিমত পোষণ করতেই পারে, কোনোই সমস্যা নেই। তাদের যদি কোনো ভালো মতামত থাকে, তাদের যদি কোনো ভালো প্রস্তাবনা থাকে, আমরা যদি সেগুলো জানতে পারি, অবশ্যই আমরা সেগুলো বিবেচনা করব এবং সেই মোতাবেক আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনারা ঢাকা মহানগরী উত্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত আছেন। সেটি বিএনপি হতে পারে, যুবদল হতে পারে, স্বেচ্ছাসেবক দল হতে পারে, ছাত্র, অর্থাৎ মূল দল সহ আমাদের যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, তাদের ঢাকা মহানগরের যে সকল নেতাকর্মী আছেন, আপনারা এখানে উপস্থিত আছেন। আমি বারে বারেই ঢাকা মহানগরী, সেটি উত্তরই হোক বা দক্ষিণই হোক, নেতৃবৃন্দের সাথে যখন আমার কথায় একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করি বা বলে থাকি, সেই কথাটি হচ্ছে, দেখুন, আপনারা রাজধানীর মানুষ, রাজধানীর নেতাকর্মী, আপনাদের সামনে বা আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। অর্থাৎ আপনারা সারা দেশের প্রতিচ্ছবি, কিন্তু এখানে উপস্থিত আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসেডর বা বিএনপির প্রতিনিধি এবং আপনাদের উপরে অনেক কিছু নির্ভর করছে। কারণ ঢাকা মহানগরীতে, ঢাকা শহরে মানুষ যা চিন্তা করে, যা ভাবে, যা বলে, এটি কিন্তু সারা দেশে ছড়িয়ে যায় ধীরে ধীরে। সারা দেশ থেকে মানুষ এখানে আসে, বিভিন্ন কাজে কর্মে মানুষ এখানে আসে, এখান থেকেও মানুষ সারা দেশে বিভিন্ন জায়গায় যায়। কাজে এখানকার চিন্তাধারা, এখানকার মানুষের মন মানসিকতার একটি বহিঃপ্রকাশ সারা দেশে ছড়িয়ে পড়ে। কাজেই আপনাদের সবচেয়ে বড় একটি অন্যতম দায়িত্ব হচ্ছে দলের ইমেজকে ধরে রাখা, দলের ইমেজকে ধরে রাখা। সারা দেশে বিএনপির উপরে মানুষের যে আস্থা, সেই আস্থার 50% ধরে রাখার দায়িত্ব হচ্ছে কিন্তু আপনাদের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের, আপনারা যারা দলের নেতা এবং কর্মী। দলের সম্পর্কে ভালো কথাগুলো, দলের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো, এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে জনগণের সামনে এবং এগুলোকে যদি আমরা সাকসেসফুলি নিয়ে যেতে পারি জনগণের সামনে, তাহলেই আমরা জনগণের সমর্থন অর্জন করতে, ভালোভাবে অর্জন করতে সক্ষম হব। আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। আপনারা যেহেতু এই দলের সদস্য, আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী, একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনি যেই এলাকার নেতা বা কর্মী, সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি, তাই নয় কি? সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা। আমাদের ক্ষুদ্র 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 সমর্থন যে আপনারা অর্জন করেন, আপনি আপনার মহল্লায়, আপনার পাড়ায়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে, আপনার থানায়, আপনার জেলায়, এই যে ছোট 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 করে আমরা সমর্থন অর্জন করি, এটি সারা বাংলাদেশের 64টা জেলা সহ আমাদের 550 যে থানা বা উপজেলা আছে, পৌরসভা যে আছে, সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা একজন রাজনৈতিক কর্মী, আমি একজন রাজনৈতিক কর্মী, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য।
এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে, রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে, এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। যে কোনো ভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ ভাবে, অর্থাৎ জনগণ যা চিন্তা করে, জনগণ যা চায়, জনগণ যা বলে, জনগণ যেটা আশা করে, জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে, আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে, সেভাবে উঠতে হবে, বসতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি বারে বারে বিভিন্ন জায়গায় গত 3 মাস ধরে একটি কথা বলে আসছি। আজকেও আপনাদের সামনে আমি সেই কথাটি তুলে ধরতে চাই। আজ 31 দফা যেভাবে আমরা প্রতিটি দফা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এখানে যেই কথাগুলো শিখে গেলেন, জেনে গেলেন, বুঝে গেলেন, এটি যেরকম আপনারা আলোচনা করবেন, আপনারা যেমন আলোচনা করবেন মানুষের মাঝে, পরিবারকে নিয়ে বসবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বসবেন, আপনার এলাকার মানুষকে নিয়ে, পাড়া মহল্লার মানুষকে নিয়ে বসবেন, আলোচনা করবেন। আপনার যেরকম বলার হক আছে, তাদেরও আপনার কাছ থেকে কিন্তু জানার হক আছে, কারণ আপনি তাদের ভোট চাইছেন। যখন তাদের ভোট আপনি চাইছেন, স্বাভাবিকভাবেই তার জানার অধিকার আছে, জনগণ হিসাবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন, আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন, আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন, আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন, দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন, অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান, আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন। এগুলো জানা তার হক, এটি জানার তার রাইট আছে, এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো, তাকে বোঝানো, তাকে বলা। সহকর্মীবৃন্দ, একটি কথা উল্লেখ না করলেই নয়, হাতের 5 আঙ্গুল সমান না, ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না। আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন, আমাদের সহকর্মীদের মধ্যে কিছু কিছু থাকতে পারে যারা কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে। এই 3-4 মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে, এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না, সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই। সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত যারা আছেন, নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত, আপনারা যারা উপস্থিত আছেন, গত 16-17 বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন। নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন? এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন। সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা সেই যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন। আপনারা নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে। নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। ঠিক নয় কি বিষয়টি? বিষয়টি কি ঠিক? যদি বিষয়টি ঠিক হয়ে থাকে সহকর্মীবৃন্দ, দেখুন একটি কথা বলি, কথাটি হয়তো শুনতে একটু খারাপ হতে পারে। আপনি আজকে বিএনপির একজন নেতা বা কর্মী বলে আপনি যখন মানুষের কাছে যান, আপনি কিন্তু একটা সম্মান পান। আপনি একজন নেতা হিসেবে যখন বের হন, আপনার পাড়ায় মহল্লায় বের হন, আপনাকে মানুষ চিনে ওই যে বিএনপির নেতা। আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে সালাম দেয় 2টা। আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে পাবেন যারা অর্থনৈতিকভাবে আপনার থেকে অনেক প্রভাব প্রতিপত্তি বেশি, অর্থনৈতিকভাবে আপনার থেকে তাদের টাকা পয়সা আপনার থেকে বেশি, কিন্তু মানুষ কিন্তু তাদেরকে চেনে না। পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ জানেই না, বোঝেই না যারে এত একটা ধনী লোক হেঁটে যাচ্ছে। কিন্তু আপনার নিজের হয়তো একটা ছোট্ট ফ্ল্যাট আছে, কোনোভাবে থাকেন হয়তো আপনি, কিন্তু আপনি যখন বের হন মানুষ কিন্তু আপনাকে সালাম দেয়। কেন? আপনি বিএনপির একজন নেতা হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, কাজেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা হওয়া উচিত
মানুষের সমর্থন, মানুষের দোয়া, মানুষের আস্থা অর্জন। আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে, সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে, বিশ্বাস করুন, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। কাজে আসুন, আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি কেন? আমরা বিএনপির একজন কর্মী হিসাবে এখানে একত্রিত হয়েছি। আমরা 31 দফা উপস্থাপন করেছি দেশের মানুষের কাছে। সেই 31 দফা আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করব, ঘরে ঘরে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সেই লক্ষ্যেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমরা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হইনি আজ। কাজেই আমরা যেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি, আসুন আমরা এই কর্মশালার পরে আজকে আমরা প্রতিজ্ঞা করি, শপথ গ্রহণ করি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে 31 দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে আমরা 31 দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন, মানুষের বিশ্বাস অর্জন, মানুষের ভালোবাসা অর্জন। এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোনো দিকে নজর দেই, বিশ্বাস করুন, আজ না হলে কাল, কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি ছিটকে পড়ে যাবেন, আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ মূল্যায়ন করবে না, আপনাকে কেউ দাম দিবে না। আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয়, সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ দাম দেয়। আপনি বিএনপির একজন নেতা কর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে। কাজে নেতৃবৃন্দ, আমাদের দায়িত্ব হচ্ছে, জান প্রাণ দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস, আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। প্রিয় সহকর্মী বৃন্দ, এর জন্য আপনাকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে চলা সেভাবে চলতে হবে। আসুন আমরা যে কারণে গত 15-16 বছর এত ত্যাগ তিতিক্ষা অর্জন মধ্যে দিয়ে আমরা গিয়েছি, আমরা এত অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আসুন আমরা সেই দেশের মানুষকে সামনে রেখে, দেশকে সামনে রেখে যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই মোতাবেক কথার পালা শেষ, এখন কাজের পালা শুরু। কাজ শুরু করার সময় এসেছে। আসুন আমরা সেভাবে কাজ করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের নিরাপত্তা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আমি বিশ্বাস করছি আজ আপনারা 31 দফার এই কর্মশালা শেষ করে আপনারা যে কথাগুলো আমি এতক্ষণ বলেছি সেই কথাগুলো আপনারা আপনাদের মনে ধারণ করেছেন এবং আজ ইনশাআল্লাহ আজকের এই কর্মশালার পরে আপনারা সেই মোতাবেক আগামী দিনগুলোতে আপনাদের সেই কর্মপন্থা আপনারা ঠিক করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি এত শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আজকে শর্ট নোটিসে সময় দিয়েছেন এবং আপনার যে নির্দেশনা, আপনার নেতৃত্বে ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করে ইনশাআল্লাহ আমরা পথ চলবো। আমরা জনগণের আস্থা 50% না, আমরা চেষ্টা করব 80 to 90% গিয়ে যাতে জনগণের আস্থা অর্জন করে যাতে আমরা আমাদের নির্দেশনা মোতাবেক, আপনার নির্দেশনা মোতাবেক চলতে পারি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন পাওয়ার পয়েন্টে যাব, আমরা সকলে বসে পড়ি। আমরা পাওয়ার পয়েন্টে যাব 27 নাম্বার। আমরা সকলে বসে পড়ি, আমরা সকলে বসে পড়ি। আমাদের আরো অনেক কিছু আছে, সেটা আপনাদের জানতে হবে। আমরা সকলে বসি। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা
যে পরামর্শ দিয়েছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপির সকল নেতৃবৃন্দ আপনারা সাধারণ মানুষের সমর্থন নিয়ে, আস্থা বিশ্বাস নিয়ে প্রত্যেকটি কাজ করবেন এবং 31 দফার যে মূল্যায়ন, 31 দফার যে রূপরেখা, সেটি মানুষের কাছে উপস্থাপন করে জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমি পাওয়ার পয়েন্টে আসছি। আমাদের যে 27 নাম্বার যে পয়েন্টটি রয়েছে, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে। শস্য বীমা, শস্য বীমা, পশু সম্পদ বীমা, মৎস্য সম্পদ বীমা, পোল্ট্রি সম্পদ বীমা প্রবর্তনের মাধ্যমে কৃষকের উৎপাদন সক্ষমতা নিরাপদ সুরক্ষিত রাখা হবে এবং এজন্য প্রয়োজনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। নিরাপদ কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি, ফসল বহুমুখীকরণ, কৃষি আধুনিকায়ন, কৃষি গবেষণা ও কৃষি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষি পণ্য বিপণনে মধ্যস্বত্বভোগীদের উৎপাদ দমন করা হবে। উপজেলা পর্যায়ে কৃষি খামার গঠন ও হিমাগার স্থাপনে উৎসাহিত দেওয়া হবে। কৃষি জমির অকৃষি কাজে ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব সহজীকরণ করা হবে। কৃষক পরিবার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সহায়তা প্রাপ্ত হবেন। 28 সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দরগুলো আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে। 29 জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হবে। নদী ও জলাশয় দূষণ বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা খরা প্রতিরোধে খাল, নদী খনন, পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে আহরণ ও অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে। 29-30 তথ্য যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে তার প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। মহাকাশ গবেষণা, আণবিক শক্তির সর্বোত্তম উপযোগিতা, সক্ষমতা বৃদ্ধি ও সর্বোত্তম কার্যক্রম নিশ্চিত করা হবে। 31 সর্বশেষ যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আবাসন নগরায়ন নীতিমালা গ্রহণ বাস্তবায়ন করা হবে। কোনো নাগরিক যাতে গৃহহীন না থাকে সে লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা আমাদের 31 দফার বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই কর্মশালার প্রধান অতিথি,
তিনি বিস্তারিতভাবে আপনাদেরকে অনেক বিষয় পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক আমি আশা করব আপনাদের হাতে যে লিফলেটগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনারা পড়বেন, পড়ে আমাদের সাধারণ মানুষের আস্থা অর্জন, বিশ্বাস অর্জন এবং ভালোবাসার মাধ্যমে কিভাবে জনগণের সমর্থন আমাদের পক্ষে আমরা আনতে পারি, ধরে রাখতে পারি, সেই নিশ্চয়তা আপনাদেরকে চিন্তা ভাবনা করে তাদের সাথে পরামর্শ করে সেই জিনিসগুলো ধরে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে কর্মশালার যে কার্যকারিতা, যে সফলতা, সেটা নিশ্চিত হবে। এখন আমি আনোয়ার সহ যাদের হাতে মাইক্রোফোন রয়েছে, আমি আমাদের নেতা কর্মীদের কাছে চলে যেতে চাই যে আপনারা এই মাইক্রোফোনটি আমাদের নেতা কর্মীদের যদি কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের কাছে করতে পারেন, বা পরামর্শ থাকলে সেটা আপনারা করতে পারেন, সেটা আমরা নোট আকারে রাখবো। এরপরে আমাদের মঞ্চে আমাদের যারা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সেখান থেকে আমরা প্রত্যেকের একজন করে, অঙ্গ সংগঠন থেকে একজন করে সকলের বক্তব্য শুনবো। তাদের কি মতামত, তাদের কোনো পরামর্শ আছে কিনা সে বিষয়গুলি নিশ্চিত করব। তা আমি প্রথমেই যদি কেউ কোনো কিছু পরামর্শ দিতে চান, আমি হাত তুলবেন, আপনার কাছে মাইক চলে যাবে। ওই যে আমাদের একজন নেত্রী আছেন, বলেন। মহিলা দলের সভানেত্রী খিলক্ষেত থানার সূচনা। আসসালামু আলাইকুম। আমি খিলক্ষেত থানা মহিলা দলের সংগ্রামী সভাপতি সূচনা আক্তার। নারীদের ভাগ্য উন্নয়ন 31 দফা এই যে কর্মসূচি দিয়েছে দেশবরণ্য জনাব তারেক রহমান, এই সম্পর্কে আমি কিছু জানতে চাই। আমাদের নারীদের ভাগ্য উন্নয়ন, ক্ষমতা উন্নয়ন, চাকরি এবং কর্মসংস্থানের ব্যাপারে স্বাস্থ্য এবং চিকিৎসা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান নিয়ে আমাদের যে রূপরেখা দেওয়া হয়েছে, সেখানে নারীর ক্ষমতায়ন সমভাবে পুরুষের পাশাপাশি সমক্ষমতা দেওয়ার যে অধিকার, এবং নারীর যে নিরাপত্তা এবং নারীর যে কর্মসংস্থানের জন্য এবং স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় সংসদে নারীর ক্ষমতায়ন এবং তাদের উপস্থিতি আরো কিভাবে বাড়ানো যায়, এই বিষয়গুলি কিন্তু ইতিমধ্যে আমাদের যে 31 দফার মধ্যে সেই নারীর ক্ষমতায়ন সব বিষয় নিয়ে সেখানে যথার্থভাবে মূল্যায়ন করা হয়েছে। সেগুলি আপনারা শুনেছেন, এবং আপনাদের মাধ্যমে আমি চাই যে আপনাদের পরিবারের কাছে এবং আমাদের সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলি আপনারা উপস্থাপন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমুনুল ভাই আপনাকে। আমরা আমাদের যথাযথ জবাব পেয়ে গেছি। পরবর্তীতে কে বলবেন? পরিচয় দিয়ে আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুপিয়া খাতুন সুচি, খিলক্ষেত থানার সদস্য সচিব। আমি বলতে চাচ্ছি যে আমাদের নারী উন্নয়ন বাস্তবায়ন এটা জানি 100% জানি করা হয়, এই দাবিটা জোরভাবে জানাচ্ছি। ধন্যবাদ। ইতিমধ্যে বলা হয়েছে এটা যেহেতু রূপরেখা দেওয়া হয়েছে, এটা নিশ্চিতভাবে সেটা বাস্তবায়ন হবে। আমি দেখছি যে মাঝখানে আপনারা দাঁড়িয়ে আছেন অনর্থক, আপনাদেরকে চেয়ার দেওয়া হয়েছে। আমি যারা খিলক্ষেতের যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, সকলে নিজ নিজ চেয়ারে বসে পড়েন। আমি আর কেউ আমাদের কোনো পরামর্শ বা কোনো কিছু বলবেন কিনা, আমাদের কোনো নেতৃবৃন্দ? ওই যে কথা বলেন। আমি 48 নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক। আমার একটাই অনুরোধ, যারা দুর্দিনে 5 তারিখের আগে আমাদের সাথে সহযোদ্ধা ছিল, যুবকদের নিয়ে আপনারা বিবেচনা করছেন, এই সহযোদ্ধাদের যারা মাঠে ছিল তাদের ব্যাপারে বিশেষ বিবেচনা রাখার অনুরোধ রইল। এটা আমাদের 31 দফার বিষয় না। তারপর আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে গত 17 বছরে যারা জেল, জুলুম, হামলা, মামলার শিকার হয়েছেন, যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন রাজপথে, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যে অনেকেই এখন তো আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে, তাই না? তো বিএনপি হয়ে যারা আপনাদের কারো হাত ধরে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে বা অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তাদের বিষয়ে কিন্তু আমরা অনেক সতর্ক। এবং তাদেরকে আমার বিএনপির কোন নেতা কর্মী যদি
ওই অনুপ্রবেশকারীদেরকে সহযোগিতা করে ওই ব্যক্তির এই যে গত 17 বছরের কষ্ট চেষ্টা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে, তার বিএনপি করার কোনো অধিকার থাকবে না। এই জন্য আমরা কোনো অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দিব না। এবং আমাদের গত 17 বছর ধরে অনেক নেতা কর্মীরা 17 বছর আগে দলের সাথে ছিল, বা 17 বছর পরে যখন 5ই আগস্ট হয়েছে তারপরে অনেকে জেগে উঠেছেন, তাদের বিষয়ে আমরা তাদেরকে সাথে রাখবো। বাট আমি বলে যাই, আপনাদের একটি কথা রয়েছে যে নতুনদের ভিড়ে ত্যাগী নেতা কর্মীরা না হারিয়ে যায়, এরকম একটি কথা আপনারা কিন্তু বলেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নিশ্চিত করতে চাই, নতুনদের ভিড়ে ত্যাগী নেতারা কখনো হারিয়ে যাবেন না, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। নেক্সট কেউ কিছু বলবেন কিনা? এদিকে একজন না হলে আমি আমাদের মঞ্চে ডায়াসের বক্তব্য শুরু করব। এবং আমি দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন, দয়া করে খালি চেয়ারগুলোতে বসে পড়েন, আমাদের এখনো অনেক আলোচনা রয়েছে, সবকিছু শেষ করে তারপরে যেতে হবে। নেক্সট বলেন। আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ, যুব বিষয়ক সম্পাদক, 43 নং ওয়ার্ড বিএনপি। প্রিয় ক্যাপ্টেন আমিনুল হক ভাইয়ের কাছে আমার জানার আমাদের বর্তমানে প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার যুব সমাজ রয়েছে, তাদের বিষয়ে 31 দফার মধ্যে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে বা থাকলে সেটা কি, সেটা জানান। আমি কিন্তু বেকার যুব সমাজ এবং যুব সমাজকে কর্মসংস্থানের যে ব্যবস্থা করা এবং যুব সমাজের যে চিন্তা চেতনা, যে পরিকল্পনা, নতুন যে চিন্তা চেতনা, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের এই রূপরেখার ভিতরে বলা হয়েছে। এবং সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আপনারা জানেন যে গত 15 বছরে প্রায় নতুন ভোটার হয়েছে 3 কোটি, তারা এখন পর্যন্ত কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। এবং তাদের ভোটের অধিকার নিশ্চিত করা এবং এই যুব সমাজের কর্মসংস্থান এবং যুব সমাজকে যারা শিক্ষিত বেকার রয়েছেন তাদেরকে ভাতা প্রদান করার বিষয় কিন্তু এই রূপরেখার ভিতরে বলা হয়েছে। এবং আমরা চাই যে এই যুব সমাজকে কিভাবে আমরা রাষ্ট্রীয়ভাবে বেকারত্ব কাটিয়ে কিভাবে যুব সমাজকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে পারি, সেই কর্ম পরিকল্পনা ইতিমধ্যে আমাদের এই 31 দফার ভিতরে রয়েছে। এবং আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের যারা শিক্ষিত বেকার থাকবেন তাদেরকে যে ভাতা প্রদান করা হবে, যারা শিক্ষিত বেকার থাকবেন তাদেরকে কর্মসংস্থানের সকল ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। পরবর্তীতে আমাদের যদি কেউ বলেন তারপরে আমরা আমাদের স্টেজে চলে যাব। আপনি খিলক্ষেত থানা থাকলে বলবেন, বাইরে যারা আছেন তারা নিজস্ব থানায় বলবেন। হ্যাঁ, খিলক্ষেত থানা, অবশ্যই খিলক্ষেত থানা। আমি নুরি আলম তোহেন, খিলক্ষেত থানা আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুগ্ম সম্পাদক, খিলক্ষেত থানা বিএনপি। 31 দফায় আমি একটা বিষয় আমি আহ্বায়ক আমিনুল ভাইয়ের কাছ থেকে জানতে চাই, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে বয়সসীমা অনূর্ধ্ব 2 মেয়াদ নির্ধারণ, উক্ত বিষয়টা সম্পর্কে আমি তার কাছে জানতে চাই। এছাড়াও যেহেতু কর্মী সম্মেলন, এখানে আমরা কর্মীরা খিলক্ষেত থানা যারা কর্মী আছি তারা যদি কিছু কথা না বলি, শুধু দফা নিয়ে না, আমরা কিছু আমাদের কথাও বলতে চাই। একমাত্র কর্মী সবাই আমরা কথা বলতে পারি এবং সেখানে আমরা আমাদের মতামতের প্রকাশ করতে চাই। আমরা সাধারণত খিলক্ষেত থানায় যারা বিএনপি করেছি, আমরা প্রথম পরীক্ষা দিয়েছি মামলা, হামলা, নির্যাতন। সেকেন্ড পরীক্ষা দিয়েছি রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন করানোর জন্য। এবং তৃতীয় যে আমাদের পরীক্ষা দিয়েছি সেটা হলো সর্বশেষ 6 বছরের সাজা নিয়ে কারাভোগ। আমি একটা কথাই বলতে চাই, খিলক্ষেত থানায় আপনারা জানেন আমাদের খিলক্ষেত থানার যুগ্ম আহ্বায়ক, মহানগর যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ভাইয়ের সাথে আমাদের খিলক্ষেত থানার সকল নেতাকর্মীরা কেস পার্টনার ছিলেন। আমাদের বাড্ডা থানা, বাডারা থানা, আপনার প্রশ্নটি বলেন। প্রশ্ন বিষয় যে সকল নেতৃবৃন্দ আমরা মামলা খেয়েছি, রাজপথে মাঠে ছিলাম, হামলা নির্যাতনের শিকার হয়েছি, তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়
আমরা যেন নূতনদের মাঝ কারণে হারিয়ে না যাই, এটাই আমাদের মহানগর নেতৃবৃন্দর কাছে প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আমি আসলে প্রথম প্রশ্নটি আপনার বুঝি নাই, আপনার প্রধানমন্ত্রীর বিষয়টি বলেছিলেন, এই বিষয়টি একটু আরেকবার বলবেন। 31 দফার ভিতরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, উক্ত বিষয়টা আমি সাধুবাদ জানাচ্ছি এবং উক্ত বিষয়টা আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে যাচ্ছি আমরা। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে এখানে বলা হয়েছে পরপর, বিষয়টি পরপর না, বিষয়টি হচ্ছে 2 বার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান 31 দফার ভিতরে এটি নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে যাতে ক্ষমতাকে ধরে রাখার কারণে, ক্ষমতাকে ধরে রাখার বাস্তবায়নের কারণে যাতে কেউ স্বৈরাচারী ভূমিকায় না আসে, ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এই জন্য তিনি বলেছেন পরপর হবে না, এটি হবে 2 বার। 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং সেটি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এখানে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য, যে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জন্ম না হয়, এটিকে নিশ্চিত করার জন্যই 2 বারের কথা বলা হয়েছে। পাশাপাশি আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে আমাদের যে সংবিধানে যে গত 17 বছর ধরে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম করেছি কেন? বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সংগ্রাম করেছি কেন? এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। সংগ্রাম করেছি কেন? একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। সেই নির্বাচনটি হবে কিভাবে? একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যে তত্ত্বাবধায়ক সরকারটি আমরা 91 সালে দেখেছি, 96 সালে দেখেছি, 2001-এ দেখেছি, কিন্তু পরবর্তীতে আওয়ামী সরকার 111-এর পরে যখন ক্ষমতায় আসলো তখন তত্ত্বাবধায়ক সরকারের বিলটি বাতিল করে দিয়েছে। এবং আমাদের এই রূপরেখার ভিতরে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিশ্চিত করেছেন যে সংবিধানে পরিবর্তন করে এই তত্ত্বাবধায়ক সরকারটি আবার নতুন করে ইনক্লুডিং করা হবে, এই কারণে যাতে জনগণের আস্থা বিশ্বাস ফিরে আসে। কারণ আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশ স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করবে, যে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এবং আরেকটি বিষয় আপনি যেটি উল্লেখ করেছেন, গত 17 বছর ধরে যেভাবে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে মামলা হামলার শিকার হয়েছেন যারা, আমরা তথ্য উপাত্তর মাধ্যমে সেই মানুষগুলোকে আমরা ভবিষ্যতে নেতৃত্বে আনতে চাই। যারা ঘুমিয়েছিলেন, যারা হঠাৎ করে 5ই আগস্টের পরে জেগে উঠেছেন, তাদেরকে আমরা বিবেচনা করব, কিন্তু যারা ত্যাগী তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন দেওয়া হবে। ধন্যবাদ। নেক্সট কারো কোনো কিছু থাকলে বলেন। আমরা সংক্ষেপ করতে হবে, আমরা চেষ্টা করব মাগরিবের পরপর যাতে শেষ করতে পারি বা 6টার ভিতরে শেষ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবু। আমি আমিনুল ভাইকে একটু প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি একজন ক্রীড়া সংগঠক, আমাদের ফুটবল খেলা অনেক পিছিয়ে গেছে, এই সম্পর্কে আপনার কাছে কিছু ধারণা নিতে চাই। ফুটবল অনেক পিছিয়ে আমরা। জহির বাবু, এটা 31 দফা নিয়ে আলোচনা, এখানে ফুটবল নিয়ে আলোচনা না, ঠিক আছে? তো আমরা আমাদের বাংলাদেশের স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনেক পরিকল্পনা রয়েছেন, যেটা বাংলাদেশে 53 বছরে কেউ করতে পারে নাই। ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে আমি নিশ্চিতভাবে বলতে চাই যে